আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। আজকে তার 4 নাম্বার পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি 2018 সালে বোর্ড পরীক্ষায় আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। যদি এই সৃজনশীলটি বুঝতে পারো তাহলে এই রকম অনেক সৃজনশীল তুমি কি করতে পারবে, সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আমি উদ্দীপকটা সম্পূর্ণ উদ্দীপকটাই বোর্ডে তুলে রাখছি। এখন আমি উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে তোমাদের বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে মিস্টার সাফওয়ান 5 বছর পূর্বে দোয়েল নামক একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। মানে 5 বছর পূর্বে তিনি দোয়েল নামক একটি প্রকল্পে তার অর্থ কি করেন, বিনিয়োগ করেন। তো প্রকল্প হতে 5 বছরের আয় নিচে দেওয়া আছে। দেখো, প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর 14% এবং চতুর্থ বছর 16%, পঞ্চম বছর 20%। এই হচ্ছে 5 বছরের আয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় আরেকটি কথা বলছে, পঞ্চম বছরে মিস্টার সাফওয়ান 18% মুনাফা আশা করেছিলেন। মানে এই পঞ্চম বছরে মিস্টার সাফওয়ান 18% মুনাফা কি করেন, আশা করেন। তারপরে দেখো ক নাম্বার বলছে আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি। খ নাম্বার বলছে দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো। গ নাম্বার বলছে দোয়েল প্রকল্পর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আর গ নাম্বার বলছে দেখো, পঞ্চম বছর আয় 2% বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি অন্তর্ভুক্ত কিনা মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তার উদ্দীপক এবং প্রশ্ন। তো এখন আমি সবগুলো প্রশ্নই তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। তো ক আর খ যেহেতু থিওরিক্যাল প্রশ্ন, আমি এই দুইটা মুখোমুখি বলে দিব উত্তরগুলো, তোমরা বইয়ের সাথে কি করবে, মিলিয়ে নিবে। তো আমি বিস্তারিতভাবে বলবো না, আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বারটা বলছে আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপ করার একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এটি নৈর্ভিত্তিক হিসাবেও অনেক বেশি আসে। আদর্শ বিচ্যুতির বড় মান ঝুঁকির পরিমাণ বেশি নির্দেশ করে, আর আদর্শ বিচ্যুতির ছোট মান ঝুঁকির পরিমাণ কম নির্দেশ করে। খ নাম্বারটা বলছে দেখো, দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আগে তোমাকে জানতে হবে যে দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে আর্থিক ঝুঁকি আরও একটা প্রশ্ন নৈর্ভিত্তিক থেকে আসে যে আর্থিক ঝুঁকি কোন উৎস হতে সৃষ্টি হয়, বহিস্থ উৎস হতে সৃষ্টি হয়। এবার আসো, আর্থিক ঝুঁকি কাকে বলে। একটি প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে যখন তার তহবিল সংগ্রহ করবে, ওই ঋণের সুদ বা কিস্তি পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে ওই প্রতিষ্ঠানকে যে ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হবে সেটাই হচ্ছে কি, আর্থিক ঝুঁকি। যেমন প্রিয় শিক্ষার্থীরা, মনে করো এক্স কোম্পানি তার ব্যবসার তহবিল মানে 1 লক্ষ টাকা একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করছে মনে করো। তো এখন ওই এক্স কোম্পানি যে ব্যাংক থেকে ঋণ আনলো, তো এক্স কোম্পানি কিন্তু ব্যাংকের নিকট দায়বদ্ধ। এখন এই দায় যদি এক্স কোম্পানি পরিশোধ করতে না পারে, তাহলে এক্স কোম্পানিকে যে ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হবে সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। তো আমি খুব সংক্ষেপে বলে ফেললাম, তোমরা এতটা সংক্ষেপে খাতায় লিখবে না, তোমরা আরেকটু বিস্তারিতভাবে লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বারটা বলছে দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতি। তো এখন আমি তোমাদেরকে এই আদর্শ বিচ্যুতিটা সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বিচ্যুতি কিভাবে সমাধান করতে হবে আশা করি তোমরা জানো, কারণ আমি এই নিয়ে অনেক ভিডিও আপলোড দিছি। তারপরেও আমি এখন তোমাদেরকে খুব সহজেই দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা সমাধান করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা একটা ছকের মাধ্যমে সমাধান করব। তো ওই ছকের গড়গুলো একটু লক্ষ্য করো। প্রথমে লিখবা বছর, তারপরে লিখবে আয়,
এই বছরটা যদি সাল দেওয়া থাকে তাহলে সালটা লিখবা, আর যদি সাল দেওয়া না থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় ওইটা লিখবা। তো দেখো এই জায়গায় সাল দেওয়া নেই, প্রথম বছর দ্বিতীয় বছর এভাবে দেওয়া আছে, তো আমরা এইগুলো লিখবো। তারপরে আয়গুলো লিখবো, লিখার পরে গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধানটা কিভাবে বাহির করবা তোমরা, আয় মাইনাস গড়। প্রত্যেকটা বছরে আয় থেকে গড় বাদ দিতে হবে। এবার এটা কার গড়, এটা হচ্ছে আয়ের গড়। এই আয়ের গড় তোমাকে বাহির করে নিতে হবে। তারপরে দেখো এই জায়গায় যে একটা ব্যবধান আসবে, এই ব্যবধানের একটা বর্গ বাহির করতে হবে। এই 4টা গড়, বছর, আয়, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা বছরগুলো লিখে নেই। আমি লিখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম বছর আয় কয় পার্সেন্ট, 10%। তো আমি 10 লিখলাম, পার্সেন্টটা তো এই জায়গায় লিখেই ফেলছি, আর দিব না। দ্বিতীয় বছরও 10%, তৃতীয় বছর 14%, চতুর্থ বছর কত 16, এবং পঞ্চম বছর 20। এই হচ্ছে তার 5 বছরের আয়। এবার এই আয়গুলো আমরা কি করব, যোগ করব, মানে আয়ের একটা যোগফল বাহির করব। তো প্রিয় শিক্ষার্থী আমি এই জায়গায় লিখি যোগফল, তোমরা যোগ করে নাও কত হয়। তো এই সবগুলো যোগ করলে আসবে 70। তো এবার এই যে আয়ের একটা যোগফল বাহির করলাম, এবার আয়ের একটা গড় বাহির করবো। ওই যে একটু আগে বলছি গড়, কার গড়, আয়ের গড়। তো দেখো আয়ের গড় কিভাবে বাহির করতে হয়, আমি এই জায়গায় বাহির করি আয়ের গড়। তো আমি লিখে নিলাম আয়ের গড়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আয়ের গড় বাহির করতে হবে প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যার যোগফল বলতে বুঝাইছে এই যে আয়গুলোর যোগফল। লিখার পর প্রদত্ত সংখ্যা বলতে বুঝাইছে এই জায়গায় যতগুলো বছর থাকবে, মানে টোটাল বছরটা কয় বছর, 5 বছর, 1 2 3 4 5, এই জন্য 5 দ্বারা ভাগ দিব। যদি ভাগ দেই তাহলে আমার রেজাল্ট আসবে 14। এটাই হচ্ছে আমাদের আয়ের গড়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আয়ের গড়টা কি করলাম, বাহির করলাম। এবার আমরা বাহির করব গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধান কিভাবে বাহির করব, লেখাই আছে আয় মাইনাস গড়। আয় বলতে বুঝাইছে প্রত্যেকটা বছর আয় থেকে গড় কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো চলো বিয়োগ করি আমরা। প্রথম বছর আয় 10, গড় কত 14। দ্বিতীয় বছরও আয় 10, গড় কত 14, গড় কিন্তু একই থাকবে প্রত্যেক বছর। তারপর তৃতীয় বছর আয় 14, গড় কত 14। চতুর্থ বছর আয় হচ্ছে 16, গড় কত 14। পঞ্চম বছর আয় 20, গড় কত 14। তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় হবে -4, কারণ আমার বড় সংখ্যাটা মাইনাসের। তারপরে হবে -4, তারপরে এই জায়গায় হবে 0, এই জায়গায় হবে 2, এই জায়গায় হবে কত 6। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে ব্যবধানগুলো তোমরা দেখতে পাইতেছো, এই ব্যবধানগুলোর বর্গ বাহির করতে হবে। বর্গ মানে একটা সংখ্যা ডাবল হয়ে যাবে অথবা স্কোয়ার। তো দেখো আমি করি এই পাশে। তো এই জায়গায় -4 আছে, এটাকে আমি 2 বার লিখব। এই জায়গায় -4, এই জায়গায় 0, এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় কত 6। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই দুইটা গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 16, এই জায়গায় আসবে 16, এই জায়গায় আসবে 0, এই জায়গায় কত 4, এই জায়গায় কত 36। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এই জায়গায় মাইনাসটা কেন আসলো না, তাই না? কারণ গুণের সময় কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এবার এই ব্যবধানের যে বর্গের একটা যোগফল বাইর করতে হবে। এই যে বর্গগুলো আসছে দেখো, বর্গ করার পর একটা রেজাল্ট আসছে, এই প্রত্যেকটার সবগুলো একসাথে যোগ করে একটা যোগফল বাইর করবে তোমরা। তো আমি বাইর করি যোগফল। এবার এই সবগুলো যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 72। প্রিয় শিক্ষার্থীরা তো আমরা ব্যবধানের বর্গের গড় কিন্তু পেয়ে গেলাম। তো ব্যবধানের বর্গের যোগফল পেলাম, ব্যবধানের বর্গের কি পেলাম, যোগফল। তো এবার আমরা বাহির করব ব্যবধানের বর্গের গড়। তো দেখো আমি এই জায়গায় বাহির করি ব্যবধানের বর্গের গড়। ব্যবধানের বর্গের গড়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে বাইর করি, লিখলাম ব্যবধানের বর্গের গড়।
তো ব্যবধানের বর্গের গড় বাইর করার সূত্রটা একটু লক্ষ্য করো। ব্যবধানের বর্গের গড় বাইর করার সূত্র হচ্ছে প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ n-1। দেখো আয়ের গড় যেভাবে বাইর করছি, ব্যবধানের বর্গের গড়টা কিন্তু একটু ভিন্ন। কিভাবে? প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ n-1। এই জায়গায় n বলতে বুঝাইছে নাম্বার অফ ইয়ার, মানে যতটা বছর থাকবে যতগুলো ওই বছরটা। তো দেখো এই জায়গায় বছর হচ্ছে 5, তো আমরা লিখতে পারি 5, তাহলে এই জায়গায় হবে 4। তো আমি যদি এটাকে ভাগ দিই তাহলে আমার রেজাল্ট আসবে কত? 18। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ব্যবধানের বর্গের গড় আসছে কত? 18। এখন আমাদেরকে বাইর করতে হবে মূল কাজটা, মানে এই প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতিটা। আদর্শ বিচ্যুতি কিভাবে বাইর করতে হবে? ব্যবধানের বর্গের গড় যেটা আসছে এটাকে যদি আমি রুট ওভার করে দেই তাহলে আমি পেয়ে যাব আদর্শ বিচ্যুতির মান। তো আমি এই জায়গায় বাইর করি, দেখো নিচে যেহেতু জায়গা নেই তো আমি লিখলাম আদর্শ বিচ্যুতি। একটু লক্ষ্য করো, আদর্শ বিচ্যুতি। তো এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে আমার রেজাল্ট আসবে কত? একটু লক্ষ্য করো, আমি রুট ওভার করি তাহলে আমাদের আসবে 4.24। কত আসবে? 4.24। তো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত? 4.24। তো আমরা কিভাবে বাইর করলাম? প্রথমে আমরা বছরগুলো লিখলাম, লেখার পর আয়গুলো লিখছি, লেখার পর এই আয়গুলোর একটা যোগফল বাইর করবা। দেখো এই আয়গুলোর একটা যোগফল বাইর করলাম, বাইর করার পর আয়ের একটা গড় বাহির করব। কিভাবে বাইর করব? প্রদত্ত সংখ্যার যোগফল বা প্রদত্ত সংখ্যা। এবার যে গড় আসবে এই গড় থেকে আমরা একটা ব্যবধান বাইর করবো। এই যে গড় থেকে ব্যবধান কিভাবে বাইর করব? প্রত্যেকটা বছরের আয় থেকে গড় কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করার পর দেখো এই জায়গায় আমাদের ব্যবধান আসছে অনেকগুলো, এই ব্যবধানের বর্গ বাইর করছি। এখন এই বর্গটা হচ্ছে একটা সংখ্যা দুইবার হয়ে যাবে, অথবা তোমরা এইভাবে করতে পারো। দেখো এই যে -4, এটাকে তোমরা স্কোয়ার দিতে পারো, এটার মানে হচ্ছে এটা। তো এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো। করার পর ব্যবধানের বর্গের একটা যোগফল বাইর করবা, বাইর করার পর ব্যবধানের বর্গের একটা গড় বাইর করব। কিভাবে? প্রদত্ত সংখ্যার যোগফল ভাগ n-1। এবার বাহির করার পর ব্যবধানের বর্গের যে গড় আসছে ওইটাকে যদি আমি রুট ওভার করে দিই তাহলে আমাদের কি পেয়ে যাব? আদর্শ বিচ্যুতি পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারি যে তোমরা দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে এই গহ নাম্বার প্রশ্নটা কি করে দিব? সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গহ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গহ নাম্বার প্রশ্নটা বলছে যে পঞ্চম বছর আয় 2% বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি অন্তর্ভুক্ত কিনা মতামত দাও। তো এখন আমরা এটা কিভাবে বাহির করব এবং কিভাবে মতামত দেব একটু লক্ষ্য করো। এটা কোনো অঙ্ক না, জাস্ট থিওরিক্যাল প্রশ্ন, তবে একটু বুঝার আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় বলছে পঞ্চম বছরে মিস্টার সাফওয়ান 18% মুনাফা আশা করেছিলেন, কিন্তু দোয়েল নামক প্রকল্প থেকে পঞ্চম বছরে আয় হয়েছে কত পার্সেন্ট? 20%। তো এর আগে তোমাকে একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ঝুঁকি কাকে বলে। প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফলের মধ্যে যে গরমিল সৃষ্টি হয়, একটা বিচ্যুতি সৃষ্টি হয়, আর ওই বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়। এখন এই গরমিলটা কম বেশি হতে পারে, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো দোয়েল নামক প্রকল্প থেকে যে আয়টা হয়েছে পঞ্চম বছর সেটা ছিল 20%, আর মিস্টার সাফওয়ান তিনি প্রত্যাশা করেছিলেন 18%। তো দেখো তো এটার ভিতরে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে কিনা। তো দেখো দোয়েল নামক প্রকল্প থেকে আয় হয়েছে কয় পার্সেন্ট? 20%। আর মিস্টার সাফওয়ান তিনি প্রত্যাশা করছেন কয় পার্সেন্ট? 18%। তাহলে দেখো এই দুইটার ভিতরে কিন্তু একটা ব্যবধান সৃষ্টি হয়েছে কয় পার্সেন্টের? 2%। তো এটাই হয়েছে প্রকৃত আয়। এটাই কি প্রকৃত আয় বৃদ্ধি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রকৃত আয় কয় পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 2%। তো এই প্রকৃত আয় 2% কেন বৃদ্ধি হয়েছে এটা কিন্তু মিস্টার সাফওয়ান এর অজানা, এটা সে জানে না। নিশ্চয়ই যেহেতু সে এটা জানে না, নিশ্চয়ই তার সাথে কি জড়িত আছে? ঝুঁকি জড়িত আছে। তো প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের মধ্যে গরমিলটা বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তো এই ক্ষেত্রে দেখো প্রকৃত আয় 2% বৃদ্ধি পাইছে, যার কারণে মিস্টার সাফওয়ানের এই যে 2% আয় বৃদ্ধি পেল, এটা কেন পেল এটা সম্পূর্ণ তার অজানা, সে জানে না। তো যেহেতু সে জানে না, নিশ্চয়ই তার সাথে কি জড়িত আছে? ঝুঁকি জড়িত আছে। তাহলে আমরা বলতে পারি যে পঞ্চম বছর আয় 2% বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি কি আছে?
জড়িত আছে বলে আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুছিয়ে লিখবা খুব সুন্দর করে। তো এটাতে আর বোঝানোর কিছুই নাই। তো আজকে এই পর্যন্ত। আজকে আমি যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করছি এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।